টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগ। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজি, মাছ এবং মাংসের দাম। নিত্যপণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকরের পরও বাজারে নেই প্রভাব। বিপাকে ক্রেতা। সংসদের ৮০% নতুন সদস্য হওয়ায় বক্তব্য দানে দুর্বলতা প্রকাশ পাচ্ছে। মন্তব্য বিশ্লেষকদের। ভাষা ব্যবহার, তথ্য প্রদানের সতর্ক থাকা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় নদ নদীগুলো পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছে মানুষ। সমুদ্র বন্দর সহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। দেশের সব সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সদর উপজেলার লস্করপুরের কালীগঞ্জ ও বানিয়াচং উপজেলার রাধাপুর এলাকা দিয়ে খোয়াই নদীর 2টি স্থান ভেঙে গেছে। এতে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে বান্দরবান শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় শহরের আর্মিপাড়া, শেরেবাংলানগর, ইসলামপুর, বরিশাল পাড়া সহ আশেপাশের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। এতে ঘরবাড়ি, সড়ক ও উঠানে পানি ঢুকে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। সুনামগঞ্জে এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা জুড়ে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে নদ নদীর পানি কিছুটা বেড়েছে। এতে পানিতে ভরে উঠেছে সুনামগঞ্জের হাওর বাওর নদ নদী। ফলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণে রাঙ্গামাটির সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলায় অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 7,000 পরিবারের অন্তত 20,000 মানুষ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় টানা 5 দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে পানি জমে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। পাশাপাশি নিম্নাঞ্চলের কৃষি জমির পানি নিচে তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 5 দিন বৃষ্টিতে আমাকে আইবানের জন্য টিরিপ নাই, তারপর আমাকে সংসার চালাইতে কষ্ট। কোনো গরু বাছুর নামাইতে না, জমিতে কোলায় পানিতে ভরে গেছে। টানা ভারী বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার অনেক স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের মোট 10টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরও 4টি পয়েন্ট সতর্ক সীমায় অবস্থান করছে। এর ফলে 2 বিভাগের 7টি জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া আরও 311 জন পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে খাগড়াছড়ি সদরে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাওয়ায় তিস্তা নদীর পানি কমে এখন বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সম্ভাবনায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দর্শক, উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, মানুষের দুর্ভোগের পাশাপাশি তিস্তার ডালিয়া পয়েন্টের সর্বশেষ তথ্য জানাবেন। আমি যদি বলি যে আসলে গত দুদিন থেকে কিন্তু তিস্তার পানি ওঠানামার মধ্য দিয়ে রয়েছে। গতকাল কিন্তু হঠাৎ রাত 9টায় কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সারা রাত কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে যে চরের যে নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে, সেই তীরবর্তী অঞ্চলগুলো কিন্তু পানি ঢুকে পড়েছে এবং প্লাবিত হয়েছে।
পাশাপাশি যে আজকের তথ্য বলি, সেটি হচ্ছে যে সকাল 6টায় কিন্তু আবারও তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং আহ, এখন দুপুর 12টায় আমি খোঁজ নিয়ে যেটি জেনেছি সেটি যে পানি কমিয়ে এখন 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই যে পানি উঠছে, রাতে উঠছে এবং বাড়ছে, এতে কিন্তু যে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজন তারা কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়ে এবং আতঙ্কে থাকে। আমি আবহাওয়া এবং বন্যা কবলিত যে আবহাওয়া অধিদপ্তর আছে তাদের সঙ্গে কথা বলেছি, এবং ডালিয়া পয়েন্টের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছে যে বন্যা পূর্বাভাস কেন্দ্র অনুযায়ী যদি তথ্য দিয়েছে যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে পানি বাড়তে পারে, এবং সেই সাথে ভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢল নেমে আসার কারণে 20 থেকে 48 ঘন্টায় কিন্তু পানি বৃদ্ধি পেতে পারে, এবং সেই সাথে পানি বৃদ্ধি পারে এবং স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। তো আসলে ফাতেমা, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে পানি বৃদ্ধির ফলে তারা কিন্তু ব্যারেজের 44টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং বন্যার যে পরবর্তী যে প্রস্তুতি তারা কিন্তু সকল প্রস্তুতি রেখেছে। তো ফাতেমা, এই ছিল লালমনিরহাট থেকে আমার বন্যার সর্বশেষ খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি বন্যার অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে সবজি, মাছ এবং মুরগির দাম। নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এক মাসেও বাজারে নেই কোনো প্রভাব। নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আবারও বেড়েছে দাম। এতে করে সাংসারিক ব্যয়ের চাপ কমছে না সীমিত আয়ের মানুষের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বর্তমানে যে শিশু যারা রয়েছেন তাদের আমিষের কিন্তু একটা ঘাটতি রয়েছে, দিন দিন বাড়তেছে। কিন্তু পক্ষান্তরে কি হয়েছে, আয় রোজগার কমে গেছে, বাট দৈনন্দিন যেই জিনিসপত্র এগুলোর দাম কিন্তু বেড়ে গেছে। এভাবেই যাপিত জীবনের বাস্তবতা তুলে ধরেন বাজারে আসা ক্রেতা। বাজেটে সরকার মূল্যস্ফীতির চাপ কমাতে এবং বাজারে সরবরাহ বাড়াতে 60টি নিত্যপণ্যের আমদানি পর্যায়ে শুল্ক ও কর কমানোর ঘোষণা দেয়। সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি। সরকার অনেক কিছু পদক্ষেপ নেয়, কোনটা বাস্তবায়ন হয়েছে বলেন? কোনোটাই করতে পারে না, কোনো সরকারই না। আমাদের বাংলাদেশের সরকার এবং তার দলের লোক আর সরকারি কর্মচারীরা মানুষ, অন্যরা কেউ মানুষ না। মূল্যস্ফীতির কমানোর জন্য যে ছাড় দিয়েছে, এই আসলে ওটা দিলেই যে আমাদের যে দাম কমে যাবে, আমাদের যে সাধারণ মানুষ এটা সুবিধা পাবে, এই স্ট্র্যাটেজিটা আমার মনে হয় না কাজে দিচ্ছে। বৃষ্টি বন্যার অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচ 200, বেগুন, বরবটি, করলা, লাউ, পটল, ঢেঁড়স সবই শতকের ঘরে। গত সপ্তাহে যেটা ছিল 80 এটা হয়েছে 100, যেটা ছিল 60 এটা হয়েছে 80 টাকা। দ্রব্যমূল্য আমরা বাজার থেকে কিনি, বাজারে এটার ইফেক্টিভ রেজাল্ট দরকার আমাদের। বৃষ্টির অজুহাতে চড়া রাজধানীর মাছের বাজারও। মাঝারি রুই 350 থেকে 450, ছোট রুই 300 থেকে 350, আর কাতল আকার ভেদে 340 থেকে 480 টাকা। তেলাপিয়া 200 থেকে 250, শিং 400 থেকে 500, পাঙ্গাস আকার ভেদে 180 থেকে 350, চাষের কই 200 থেকে 280। দেশীয় চিংড়ি মাছ যদি বলি তাহলে সেটা 1400, 1500, 1600। 50,000 টাকার উপরে স্যালারি আর্ন করে, সো দ্যাট তাদের ভেতরে যারা 70 পর্যন্ত পায় তারাও তো ইলিশ মাছ কিনতে সাহস পায় না। সো দ্যাট কারা কিনবে? সরকারের এখানে ভূমিকাটা কি? বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে, সোনালী 340 থেকে 360, লেয়ার 320 থেকে 340। এদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত, গরুর মাংস 800 থেকে 850। এখানে ক্রেতাদের কিছুই নাই, কিছুই করার নাই। সরকার নির্ধারণ করতেছে, বাট যারা ব্যবসায়িক তারা মানতেছে না। ব্রয়লার মুরগি 30 টাকা বাড়ছে গত সপ্তাহ থেকে। স্বস্তি নেই চালের বাজারেও। ব্রি 2829 চাল বিক্রি হচ্ছে 60 টাকায়, মিনিকেট 75 থেকে 85 এবং নাজিরশাইল 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। চিনি গুঁড়া চালের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখনো ধানের দাম কম, কিন্তু চাউলের দাম বেড়ে যাচ্ছে। গ্রামগঞ্জে যান, চালের দাম কেজিতে 2-3 টাকা করে বেড়ে গেছে। কর সুবিধা আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতারা ভোক্তার কাছে কতটা পৌঁছে দিচ্ছেন সে বিষয়ে বাজার তদারকির আহ্বান ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে ভাষা ব্যবহার ও তথ্য প্রদানের সতর্ক থাকার তাগিদ দিলেন রাষ্ট্রবিজ্ঞানীরা। প্রথম অধিবেশন থেকে চলতি বাজেট অধিবেশনে বেশ কয়েকজন সংসদ সদস্যের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। সংসদে মুক্তিযুদ্ধ এবং ইতিহাস নিয়ে প্রতিনিয়ত ভুল তথ্য দিচ্ছেন সাংসদরা।
প্রায় ৮০% সদস্য নতুন হয় তাদের তৈরি হতে সময় লাগবে বলে মনে করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। জাতীয় সংসদ মানুষের অধিকার, মর্যাদা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। এতে উপস্থাপিত তথ্য সত্য ও নির্ভুল হওয়া উচিত। তথ্যগত নির্ভুলতা শুধু রাজনৈতিক শিষ্টাচারের বিষয় নয়, গণতন্ত্র, জবাবদিহি ও জনগণের তথ্য জানার অধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু বিভিন্ন সময়ে সংসদে দেয়া নানা বক্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। বিরোধী দল, সরকার, মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্যে প্রায় পরিসংখ্যানগত ভুল, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপিত হতে দেখা যায়। মাত্র 5টি জায়গায় আপনার জলজট তৈরি হয়েছিল, জলবদ্ধতা না। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত। আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা। প্রথম থেকে বাজেট অধিবেশন পর্যন্ত বেশ কয়েকজন সংসদ সদস্যের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়া হয়েছে। চলতি অধিবেশনে এখন পর্যন্ত অন্তত 4টি বক্তব্যের অংশ এক্সপান্স করা হয়। সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সেই জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপান্স করেছি। বর্তমান সংসদে প্রায় 260 জন প্রথম এমপি। এদের মধ্যে প্রায় 80% সদস্যের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নেই। তাই বক্তব্য ও তথ্য উপস্থাপনের ক্ষেত্রে তাদেরকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। এখানে ব্যক্তিগত বিষয় বারবার নিয়ে আসা হচ্ছে, অথবা রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বী তাদেরকে গায়াল করার চেষ্টা করা হচ্ছে, কারো কারো ব্যক্তিগত বিষয় জাতির সামনে এক্সপোজ করা হচ্ছে। এগুলো কিন্তু কাঙ্ক্ষিত না। সংসদ সদস্যদের কথা বলার ক্ষমতা অবারিত, তাই আইন প্রণেতাদের নিজেদের আইন মেনে চলতে হবে। এখানে অসংসদীয় আলোচনা করা বা রাজনীতিকে বারবার টেনে নিয়ে আসা, এগুলো করলে যেটা হয় যে অর্থ এবং সময়ের অপচয় হয়, এবং সংসদের যে মূল দায়িত্ব আইন প্রণয়ন করা, ওই আইন প্রণয়নের জায়গা থেকে কিন্তু সংসদ সরে যায়। সংসদে কেউ ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলতে পারবেন না। সবাইকে সংসদ ও ব্যক্তির মর্যাদা বজায় রাখার আহ্বান বিশ্লেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 20 থেকে 30% ছাড়ে প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সেবা দিবে থাইল্যান্ডের পিয়াথাই হাসপাতাল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে হাসপাতালটির সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়। থাই হাসপাতালটির পক্ষে চুক্তি সই করেন এর মার্কেটিং ম্যানেজার মিস্টার প্যান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে সভাপতি হাসান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্য কমিটির আহ্বায়ক একেএম মহসিন এবং হাসপাতালটির মার্কেটিং টিমের সদস্য মিজ নিমা সহ জাতীয় প্রেস ক্লাব এবং হাসপাতালের অন্যান্য সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। ক্লাবের সদস্যরা, সাংবাদিকরা, পরিবারের সদস্যরা এই সুবিধা নিতে পারবেন। এবং আমরা একটু আগে যে ওনার কাছ থেকে জানতে পারলাম যে একটা থরো চেকআপের জন্য পার পার্সন 2000 বাত, এক বাত ইকুয়াল মানে $1 32 বাত। তার মানে কি, তো এটা একটা অ্যাফোর্ডেবল একটা জিনিস। চিকিৎসক স্বল্পতা, অবকাঠামো ঘাটতি এবং সরঞ্জামের অভাবে খুলনা 250 শয্যা জেনারেল হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সেবা প্রার্থীরা। বিপুল রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। নির্মাণাধীন ভবনের কাজ শেষ না হয় এমন ভোগান্তি সহসাই কাটবে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। 1938 সালে 50 শয্যা দিয়ে যাত্রা শুরু করে খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জেনারেল হাসপাতাল, যা 250 শয্যায় উন্নীত হয় 2017 সালে। দীর্ঘদিনের চিকিৎসক স্বল্পতা, প্রয়োজনীয় অবকাঠামো আর চিকিৎসা সরঞ্জামের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। উপজেলার শত শত রোগী প্রতিদিন উন্নত চিকিৎসার আশায় এই হাসপাতালে ছুটে আসলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালে 86 জন চিকিৎসকের মধ্যে গুরুত্বপূর্ণ 42টি পদ শূন্য থাকায় একজন চিকিৎসককে সামাল দিতে হচ্ছে বিপুল রোগীর। অনেক রোগীর লোড টার্নওভার করানো লাগে, তো এর মধ্যে থেকে আমরা চেষ্টা করছি যেন মানুষ যারা অসহায়, দরিদ্র,
গ্রামের থেকে আসে তারা যেন সর্বোচ্চ মানের সেবাটা পেতে পারে। হাসপাতালটিতে এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাম সহ আধুনিক রোগ নির্ণয়ের সুবিধা কম। প্রয়োজনীয় অপারেশন থিয়েটার না থাকায় রোগীদের ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে, ফলে অতিরিক্ত খরচ ও ভোগান্তি বাড়ছে রোগীদের। সবগুলো এখানে টেস্ট নেই, কিছু কিছু টেস্টের জন্য আমার বাইরে যেতে হয়েছে। তবে এখানের মান আরো উন্নত হতো যদি নতুন বিল্ডিং এর কাজগুলো ঠিক মতো হতো। আর এখানে একটাই ওটি, এই জন্য একটু মাঝে মাঝে আর কি অনেক রোগীর চাপের জন্য সময়টা ব্যাহত হচ্ছে। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত সংকট পুরোপুরি কাটবে না বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক। হাসপাতালের স্বার্থে এখন নতুন বিল্ডিংটা খুবই দরকার, যেখানে আমাদের যদি নতুন বিল্ডিংটা পুরোভাবে চালু করা যায় সমস্ত সার্ভিসগুলোকে এক জায়গায় দেওয়া সম্ভব হবে। আমার এখানে সিটি কর্পোরেশনের হাসপাতাল হলো আমার খুব ক্যাচমেন্ট এরিয়া আছে, রূপসা, লেগুলা, তেরোখাদা, 3টা থানার সমস্ত রোগী এখানে আসেন। বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। এটা যাতে ত্বরান্বিত হয় সেটা আমরা মনিটর করব। এই বিষয়গুলি সম্পূর্ণ হলে আশা করি যে 250 হাসপাতাল মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দিতে পারে। হাসপাতালটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের দাউদকান্দি কার্যালয়ে মালামাল লুট করে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলা পরিষদ মার্কেটের 2য় তলার এই অফিসে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভেঙে মালামাল লুট করার পর অন্য তালা ঝুলিয়ে দেয়। স্থানীয়রা জানায় 7-8 জনের সংঘবদ্ধ দল মালামাল নিচে নামিয়ে 3 থেকে 4টি ভ্যানে তুলে মোহনা টেলিভিশনের ডিজিটাল সাইনবোর্ড সহ নিয়ে যায়। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর দাউদকান্দি মডেল থানার এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির সমঝোতার স্মারক সইয়ের পরও ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নজিরবিহীন পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। খামেনির দাফনের রেশ না কাটতে এক রাতে ইরানের 11 স্থানে বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যের 4 দেশের যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় একযোগে আঘাত এনেছে তেহরান। এমন পরিস্থিতিতে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এদিকে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে বলে দাবি করেছেন ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর। রোমানা রোমার ডেস্ক রিপোর্ট। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের পর ইরানে সবচেয়ে বড় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক রাতে দেশটির অন্তত 11টি এলাকায় আঘাত হানার দাবি করে মার্কিন বাহিনী। জবাবে কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে উত্তেজনা হ্রাস করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। এই প্রচেষ্টায় যুক্ত আছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাপ্রধানও জানায় সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, এমনটাই দাবি করেন ইসরায়েলি গোয়েন্দারা। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প দাবি করেন ইরান তাকে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টি ও পাহাড়ে ঢলে বাড়ছে নদ নদীর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগ। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজি, মাছ এবং মাংসের দাম। নিত্যপণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকরের পরও বাজারে নেই প্রভাব, বিপাকে ক্রেতা। সংসদের 80% নতুন সদস্য হওয়ায় বক্তব্য দানে দুর্বলতা প্রকাশ পাচ্ছে। মন্তব্য বিশ্লেষকদের। ভাষা ব্যবহার, তথ্য প্রদানের সতর্ক থাকার তাগিদ। এবং দ্বিতীয় কোয়ার্টারে রাতে স্পেনের মুখোমুখি বেলজিয়াম। খেলা শুরু রাত 1টায়। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।